ভোর ৪টার সময় হরিয়ানার এক অচেনা গ্রামে কুয়াশায় ঢাকা সরু রাস্তার ধারে একটি পুরনো বাসস্ট্যান্ডে এক তরুণ চুপচাপ বসেছিল। তার কাঁধে একটি জীর্ণ ব্যাগ, ভেতরে কয়েকটা জামাকাপড় আর মুম্বাইয়ের একটি ঠিকানা লেখা কাগজ। কেউ জানত না ওই ছেলেটি আগের রাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছে পরিবারের অজান্তে নয়, বরং পরিবারের নীরব সম্মতিতে। কেউ এটাও জানত না যে এই ছেলেটি কয়েক বছর পর ভারতীয় অভিনয়ের সবচেয়ে ভয়ঙ্করভাবে সৎ মুখগুলোর একটিতে পরিণত হবে। তার নাম ছিল জয়দীপ আহলাবাদ। কিন্তু তখনও সে নামের সঙ্গে কোনো আলো, কোনো খ্যাতি, কোনো পোস্টার জড়িয়েছিল না। শুধু ছিল এক ধরনের জেদ, যা তাকে ঘুমোতে দিত না, আর এক ধরনের নীরবতা, যা তাকে অন্যদের থেকে আলাদা করে দিত। জয়দীপ আহলাবাদের জন্ম হরিয়ানার রোতাক জেলার খড়কড়া গ্রামে। এই গ্রাম এমন নয় যে এখানে স্বপ্ন দেখার জন্য মানুষ উৎসাহ পায়। এখানকার ছেলেরা সাধারণত বড় হয়ে সেনাবাহিনী, পুলিশ কিংবা কুস্তিগির হয়। শক্ত শরীর, শক্ত মন আর শক্ত শাসনই এখানে পুরুষত্বের পরিচয়। জয়দীপের ব্যতিক্রম ছিল না। ছোটবেলায় সে কুস্তি শিখেছে, দৌড়েছে মাঠে, শরীরচর্চা করেছে। কিন্তু অন্য ছেলেদের মতো তার চোখে শুধু শক্তির অহংকার ছিল না, ছিল এক ধরনের প্রশ্ন। কেন মানুষ রাগে অন্ধ হয়ে যায়? কেন কারো চোখে ভয় জমে থাকে? কেন কেউ চুপ করে সহ্য করে আর কেউ চিৎকার করে ওঠে? এই প্রশ্নগুলো তার মাথার ভেতর ঘুরত, কিন্তু সে কাউকে বলত না। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। সংসার চলত নিয়মে, শৃঙ্খলায়। জয়দীপকে পড়াশোনায় মন দিতে বলা হতো, খেলাধুলাকে রাখা হতো শরীর ভালো রাখার জন্য। অভিনয় বা সিনেমা নিয়ে তখন কোনো কথাই ওঠেনি। কিন্তু সন্ধ্যাবেলায় যখন বিদ্যুৎ চলে যেত, গ্রামের একমাত্র টিভিতে পুরনো হিন্দি সিনেমা চলত। জয়দীপ তখন লক্ষ্য করত নায়কের সংলাপ নয়, বরং খলনায়কের চোখ। কেন সে এমন তাকায়? কেন তার হাসি অস্বস্তিকর? এই সব ভাবতে ভাবতেই সে সিনেমা শেষ করত। সে বুঝত না এটিই অভিনয়ের প্রতি তার প্রথম টান। স্কুল শেষ করে জয়দীপ ভর্তি হয় মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে। এখানেও সে খুব চুপচাপ ছিল। বন্ধু ছিল কম, কথা ছিল মাপা। খেলাধুলায় ভালো হওয়ায় সবাই তাকে চিনত, কিন্তু তার ভেতরের জগৎ কেউ দেখেনি। বিশ্ববিদ্যালয়ের নাট্যদলে সে হঠাৎ করেই যুক্ত হয়নি। একদিন হোস্টেলের নোটিশ বোর্ডে নাটকের অডিশনের বিজ্ঞপ্তি দেখে সে দাঁড়িয়ে পড়ে। অনেকক্ষণ পড়ে থাকে কাগজটা। শেষে নাম লেখায়। কেন লিখল সে নিজেও জানত না। অডিশনের দিন সে কোনো অতিরিক্ত নাটকীয়তা করেনি, শুধু সংলাপ বলেছিল স্বাভাবিকভাবে। পরিচালক অবাক হয়েছিলেন তার চোখের গভীরতা দেখে। সেদিনই প্রথম কেউ তাকে বলেছিল, তোমার চোখ কথা বলে। এই নাটকগুলো জয়দীপের ভেতরে লুকিয়ে থাকা অভিনয় শিল্পীকে জাগিয়ে তোলে। সে বুঝতে শুরু করে অভিনয় মানে শুধু নায়ক হওয়া নয়, অভিনয় মানে মানুষের ভেতরের অন্ধকারকে বোঝা। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে দিল্লির দিকে টেনে নেয়। দিল্লিতে সে ভর্তি হয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থিয়েটার ওয়ার্কশপে নয়, বরং ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রস্তুতিমূলক কোর্সে। এনএসডি ছিল তার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন সহজ ছিল না। দিল্লিতে দিনগুলো ছিল কঠিন। ছোট ঘর, কম টাকা আর অনিশ্চিত ভবিষ্যৎ। অনেক রাতে সে বাসার ছাদে উঠে দাঁড়িয়ে থাকত। নিচে শহরের আলো, ওপরে তার নিজের প্রশ্ন। বাড়িতে ফোন করলে মায়ের কণ্ঠে চিন্তা শুনত, বাবার কণ্ঠে সংযম। তারা তাকে থামাতে চায়নি, কিন্তু আশীর্বাদও সহজে দিতে পারেনি। এনএসডিতে ভর্তি হওয়া মানে শুধু অভিনয় শেখা নয়, নিজের অহং ভেঙে ফেলা। এখানে তাকে শিখতে হয়েছে কিভাবে শরীর দিয়ে কথা বলতে হয়, কিভাবে নীরবতাকে ব্যবহার করতে হয়। জয়দীপ এই নীরবতাকেই নিজের শক্তি বানায়। এনএসডিতে তার সহপাঠীরা অনেকেই ছিল বেশি প্রকাশ্য, বেশি আত্মবিশ্বাসী। জয়দীপ ছিল কম কথা বলা, ধীরে কাজ করা। কিন্তু যখন সে মঞ্চে উঠত, তখন অন্য মানুষ হয়ে যেত। তার অভিনয় ছিল এক ধরনের অস্বস্তিকর সত্য। সে হাসলে দর্শক স্বস্তি পেত না, সে চুপ থাকলে দর্শক ভয় পেত। শিক্ষকরা বুঝেছিলেন এই ছেলে বড় নায়ক হবে না হয়তো, কিন্তু বড় অভিনেতা হবে। প্রশিক্ষণ শেষ করে মুম্বাই যাওয়া ছিল পরের ধাপ। কিন্তু মুম্বাই মানেই সংগ্রাম। জয়দীপ মুম্বাই পৌঁছায় খুব কম টাকা নিয়ে। ছোট ছোট অডিশন, দীর্ঘ অপেক্ষা, বারবার না শোনা, এই ছিল তার দৈনন্দিন জীবন। সে কখনো নিজেকে বদলানোর চেষ্টা করেনি। চুল ছোট করো, হাসি খুশি হও, ডায়লগ জোরে বলো, এইসব পরামর্শ সে শুনেছে, কিন্তু মানেনি। কারণ সে জানত সে যা নয় তা সে হতে পারবে না। তার প্রথম উল্লেখযোগ্য কাজ আসে ছোট চরিত্রে। 2010 সালে আক্রোশ সিনেমায় একটি ছোট্ট ভূমিকা। কেউ প্রায় খেয়ালই করেনি তাকে, কিন্তু সে খেয়াল করেছিল নিজেকে। ক্যামেরার সামনে সে বুঝেছিল থিয়েটার আর সিনেমার পার্থক্য। এখানে চোখের সামান্য নড়াচড়াও গল্প বলে দেয়।
এরপর খাট্টা মিঠা, চাক দে ইন্ডিয়ার মতো সিনেমায় ছোট উপস্থিতি। প্রতিটি কাজ তাকে শেখায় ধৈর্য। 2015 সালে আসে একটি গুরুত্বপূর্ণ মোড়। অনুরাগ কাশ্যপের গ্যাংস অব ওয়েসপুর 2-তে শাহিদ খান চরিত্রে তার অভিনয় ছিল সংক্ষিপ্ত কিন্তু তীব্র। এখানে তার মুখে কম সংলাপ, কিন্তু চোখে ছিল ইতিহাস। দর্শক প্রথমবার প্রশ্ন করে, এই অভিনেতা কে? এরপর রাইজিং পাঞ্জাব, বিশ্বরূপম 2, রাজির মতো একটির পর একটি ছবিতে সে এমন চরিত্রে অভিনয় করে যাদের নাম মনে থাকে না, কিন্তু মুখ ভুলে যাওয়া যায় না। তবে জয়দীপ আহলাবাদকে সত্যিকারের বদলে দেয় ওয়েব সিরিজ পাতাল লোক। 2020 সালে মুক্তি পাওয়া এই সিরিজে হাতিরাম চৌধুরী চরিত্রে তার অভিনয় ভারতীয় ওটিটি ইতিহাসে এক নতুন মানদণ্ড স্থাপন করে। হাতিরাম কোনো সুপার হিরো নয়, সে ক্লান্ত, হতাশ, রাগী, আবার করুণ। জয়দীপ এই চরিত্রে নিজের সব অভিজ্ঞতা ঢেলে দেয়। গ্রামের পুলিশদের আচরণ, শহরের নিষ্ঠুরতা, নিজের ভেতরের সন্দেহ, সবকিছু মিলিয়ে হাতিরাম হয়ে ওঠে বাস্তব। এই চরিত্রের জন্য সে শিখেছিল নতুন করে হাঁটতে, কথা বলতে। পুলিশ স্টেশনে বসে ঘণ্টার পর ঘণ্টা চুপ করে থেকে সে দেখত বাস্তব পুলিশদের শারীরিক ভাষা। সে বুঝেছিল ক্ষমতা সবসময় চিৎকার করে না, কখনো কখনো ফিসফিস করে। পাকার লোকের সাফল্যের পর জয়দীপ রাতারাতি তারকা হয়ে ওঠেনি, কিন্তু সে হয়ে ওঠে সম্মানিত। এরপর জানে জান, 3 অফ আস, আনএক্সপ্লোরড গ্রে ধরনের কাজগুলোতে সে আবার প্রমাণ করে সে একঘেয়ে অভিনেতা নয়। প্রতিটি চরিত্রে সে আলাদা, কখনো নিষ্ঠুর, কখনো ভাঙা, কখনো সম্পূর্ণ নীরব। তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হল সে দর্শকের কাছে নিজেকে প্রমাণ করতে চায় না, সে চরিত্রকে বাঁচিয়ে তোলে। ব্যক্তিগত জীবনে জয়দীপ এখনও একই রকম সংযত। সে খুব কম সাক্ষাৎকার দেয়, সামাজিক মাধ্যমে খুব কম কথা বলে। তার কাছে অভিনয় মানে আলো নয়, মানে সত্য। সে বলে, একজন অভিনেতার কাজ হল প্রশ্ন তৈরি করা, উত্তর দেওয়া নয়। এই দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করে। আজ জয়দীপ আহলাবাদ এমন এক অভিনেতা যার নাম পোস্টারে ছোট হলেও প্রভাব বড়। সে কোনো নায়কত্বের মিথ গড়ে তোলে না, বরং ভেঙে দেয়। হরিয়ানার সেই কুয়াশাচ্ছন্ন বাসস্ট্যান্ড থেকে মুম্বাইয়ের আলো ঝলমলে পর্দা, এই যাত্রা সহজ ছিল না, কিন্তু এই যাত্রায় তাকে জয়দীপ আহলাবাদ বানিয়েছে। তার গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখার জন্য চিৎকার করতে হয় না, কখনো কখনো চুপচাপ হেঁটে চলাতেই ইতিহাস তৈরি হয়। জয়দীপ আহলাবাদ সেই নীরব ইতিহাসের নাম, যে ইতিহাস চোখ দিয়ে কথা বলে আর নীরবতায় গর্জন তোলে।